আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি আসলে আজকের ওয়ার্কশপটাকে একটু অন্যভাবে ইন্টারপ্রেট করেছি যে এখন গভর্ন গভর্নমেন্ট সাইড থেকে বা পাবলিক সাইড থেকে মার্কেটে কী ধরনের ট্রেনিংয়ের ডিমান্ড, এবং যেহেতু টেকনোলজি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তো আমাদের আসলে ইনোভেশন এবং টেকনোলজির কী কী এলিমেন্টগুলো আমাদের ট্রেনিংয়ে আসা দরকার, হ্যাঁ, সেগুলো এইভাবে চিন্তা করে আসলে আমি একটু প্ল্যান করেছি। তো আমার একজন বন্ধু আছেন, যিনি একজন ডেপুটি সেক্রেটারি। উনি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে চিন্তা করেছেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ, এরপর আর কোনো পড়াশোনা করবো না। সো লাস্ট 25 ইয়ার্স উনি কোনো পড়াশোনা করেননি, শুধু চাকরির জন্য যা করা তাই করেছেন, এর বাইরে কোনো পড়াশোনা করেননি। সো আসলে আমার কাছে মনে হয় আমরা অনেক সময় কেউ হয়তো ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ ডাক্তার হতে চাই, কেউ দেখা যায় আমার ফাদার হয়তো প্রেশার দিয়ে আমাকে অন্য টপিক পড়িয়েছে, তা আমার তখন আসলে মানে ইন্টারেস্ট আমার এরকম হয় না। কিন্তু যখন আমি আসলে চাকরিতে ঢুকলাম, ইউনিভার্সিটিতে বের হয়ে গেলাম, তখন কিন্তু আই এম ফ্রি লার্নার, আমি কিন্তু একদম ফ্রি। তখন আসলে আমি যেটা শিখতে চাই সেটা শেখা কিন্তু আমার জন্য খুবই ইজি। তো আমি যেটা বলতে চাই টেকনোলজি পার্সপেক্টিভে, যে আমরা একটা শব্দ বলি, সেটা হচ্ছে যে আমরা যেমন বলতেছি যে আইকিউ, হ্যাঁ, ইন্টেলিজেন্স কুইশেন্ট। সিমিলারলি এখন কিন্তু একটা টার্ম খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টিকিউ, টেকনোলজি কুইশেন্ট। আমি আসলে টেকনোলজি কতটুকু নিচ্ছি, টেকনোলজিকে নিজেকে আমি কীভাবে আপগ্রেড করছি, নতুন নতুন টেকনোলজি প্রতিদিন আসছে, সেটার সাথে আমি কীভাবে অ্যাডাপ্ট করছি এবং সেটাকে আমার নিজের কাজে কীভাবে ইউজ করছি। তো সেটাতে আমাদের মনে হয় একটু জোর দেওয়া দরকার। যেমন এখন যে আমরা যেগুলো আমরা আমাদের কিনোট স্পিকারের কাছ থেকে শুনেছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের যেমন একটা ভয় আছে, যদি এখানে জিজ্ঞাসা করি যে সবাইকে চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি কারা ইউজ করে? সো অনেকে আমরা চ্যাট জিপিটি ইউজ করি, তাই না? যে জেনারেটিভ এআই এর একটা খুবই চমৎকার টুল, এবং তাকে আসলে এখন পর্যন্ত কেউ কম্পিট করতে পারছে না। যদিও গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট ফাইট দিচ্ছে, কিন্তু তারা কিন্তু ওয়েল অ্যাহেড। সো এআই নিয়ে যেটা আমি বলতে চাই আসলে, মানে এআই কিন্তু আমাদের কাজের কাজকে কিন্তু অনেক বাড়িয়ে দিবে, কাজের পারফরমেন্সকে। হ্যাঁ, যে কাজগুলো আমরা রিপিট করতাম সেই কাজগুলোকে আমরা ইজিলি করতে পারি। যেমন আমি বাংলায় খুব একটা লিখতাম না, খুবই টাফ আমার জন্য, প্রাইভেট সেক্টরে অনেক দিন ধরে ছিলাম, এখন একটা গভর্নমেন্ট প্রজেক্টে আছি। তো সেখানে কিন্তু 20 বছর ধরে আমি বাংলায় লিখিনি, তো বাংলা লিখতে আমার খুব কষ্ট হতো। সো আমি একটা বাংলা রিসেন্টলি ট্রান্সলেট করতে গিয়ে দেখলাম যে এটা যদি বাংলায় লিখতে যাই আমার তো প্রায় 10-15 মিনিট লাগবে। তা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে ওটা চ্যাট জিপিটিতে দিলাম, অটোমেটিকলি কিন্তু সেটা জাস্ট উইদিন সেকেন্ডস আমাকে বাংলা টেক্সট করে দিল। সো আমার কিন্তু 15-20 মিনিটস কমে গেল, হ্যাঁ, বেঁচে গেল আর কি। সো এইভাবে আমাদের যে টুলগুলো এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে, সেই টুলগুলো কিন্তু আমাদেরকে কুইকলি অ্যাডাপ্ট করতে হবে, হ্যাঁ, ইউজ করতে হবে। তো আমার কাছে মনে হয় এরকম না যে আমরা যেহেতু এআই শুনতেছি, এআই শুনে একটু ভয় লাগে যে এআই তার মানে কি, মানে যদি আমরা টেকনোলজি চিন্তা করি, এআইয়ের পিছনে আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এনএলপি, মেশিন লার্নিং, কঠিন কঠিন শব্দ। আসলে আমাদের দরকার একটা কোর্স এখানে দরকার, যেটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যে আমি আসলে কীভাবে চ্যাট জিপিটিকে প্রম্পট করবো, জিজ্ঞাসা করবো, যাতে আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পাই, যেটা আমাকে হেল্প করবে। সো আমি একটা সাজেস্ট করতে পারি যে আসলে এআইয়ের যেহেতু সাংঘাতিক মুভমেন্ট হচ্ছে, তবে এটা আমি একটু ফান করে বলতে চাই। ধরেন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, হ্যাঁ, যেটা 10 তলাও হবে, অলরেডি 2-3 তলা হয়ে গেছে। তো একজন ফান করে লিখেছে যে হ্যালো চ্যাট জিপিটি, প্লিজ ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। সো এটা কিন্তু চ্যাট জিপিটি পারবে না। সো মানুষ কিন্তু কোনো রিপ্লেস হবে না। কিন্তু হার্ভার্ড বিজনেস রিভিউর একটা রিসেন্ট ইয়াতে আসছে যে এআই উইল নট রিপ্লেস হিউম্যানস, বাট হিউম্যানস উইথ এআই উইল রিপ্লেস হিউম্যানস উইদাউট এআই। সো আমাদের কিন্তু টেকনোলজির সাথে আমাদেরকে অলওয়েজ আপগ্রেডেড থাকতে হবে, আপডেট করতে হবে। এই জন্য এনএপিডি এই ধরনের টপিকগুলো আমার মনে হয় ট্রেনিংয়ের নিয়ে আসতে পারেন। আর একটা যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এটা প্ল্যানিং ডিভিশনের সাথে কানেক্টেড এই অর্গানাইজেশনটা, ফলে আমি যেটা দেখেছি যে আমরা আসলে প্রজেক্টটা কীভাবে প্ল্যানিং করা হবে, কীভাবে ডিপিপি লেখা হবে, হ্যাঁ, যদি আপনি ট্রেনিংগুলো দেখেন তাহলে দেখবেন যে এইগুলো নিয়ে অনেক বেশি আলোচনা আছে, অনেক বেশি কথা আছে। কিন্তু যারা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করে, আমি জানি না এখানে কেউ কি পিডি আছেন, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন? যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যারা কাজ করেন ওনারা আসলে বুঝতে পারেন যে আসলে প্রজেক্টের ডিফিকাল্টিটা কোথায় ইমপ্লিমেন্টেশন লেভেলে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেইটার কোর্স অত ডিটেল কিন্তু আমি কোথাও অনেক আগে থেকে বলে আসছিলাম। আমি অন্য একটা সেশনে ছিলাম 4-5 বছর আগে,
তো আমি বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, এক্সিকিউশনটা কীভাবে করতে হয়, সেটার আসলে ট্রেনিং অনেক বেশি জোর দেওয়া দরকার। একটা ছোট্ট ডেটা দিই আপনাদের, যে গ্লোবালি যতগুলো প্রজেক্ট হয়, বড় বড় প্রজেক্ট, তার সার্ভেতে দেখা গেছে যে $1 প্রায় 12% ডলার নষ্ট হয়ে যায় শুধুমাত্র ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে না পারার কারণে। দিস ইজ দ্য গ্লোবাল পিকচার। এবং গ্লোবালি জিডিপির 1/5 ইউজ হয়ে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে। তা আমরা কিন্তু আমি এমনি বলি যে আসলে বাংলাদেশ যেমন নদীমাতৃক দেশ, অনেক নদী হয়তো শুকিয়ে গেছে, কিন্তু আমরা প্রজেক্ট মাতৃক দেশ। সো মেনি প্রজেক্টস আর রানিং ইন ডিফারেন্ট সেক্টরস। কিন্তু প্রজেক্টগুলো যদি আমরা ভালোভাবে ম্যানেজ করতে না পারি, টাইমের মধ্যে শেষ করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে আমরা যে রেজাল্টটা পাওয়ার কথা, আউটকামটা পাওয়ার কথা, সেটা কিন্তু টাইমলি পাচ্ছি না আমরা। প্রাইভেট সেক্টরে আমি যেহেতু অনেকদিন প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে কিন্তু টাইম মিস হবে, প্রজেক্টের শিডিউল মিস হবে, ডেডলাইন মিস হবে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাজেট বেড়ে যেতে পারে, বাজেট ইয়ে হয়ে যেতে পারে, কিন্তু ডেডলাইন ইজ ডেডলাইন। কিন্তু আপনি যে চিন্তা করেন, আমরা কিন্তু সেটাতে নাই। হ্যাঁ, এই জন্য আমরা উই আর অল স্ট্রাগলিং। আর পিপিপি প্রজেক্ট নিয়ে কথা বলা হচ্ছিল এখানে। পিপিপি প্রজেক্ট মানে হাইলি টেকনিক্যাল প্রজেক্ট, যেখানে কিন্তু আমাদের দক্ষতা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। ফলে পিপিপি প্রজেক্ট নিয়েও আমরা মনে হয় ট্রেনিং নিতে পারি। আর একটা হচ্ছে যে কন্ট্রাক্ট নিয়ে কিন্তু আমাদের খুবই স্ট্রাগল। অনেকেই আমার অনেক পার্টিসিপেন্ট, যেহেতু আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, বলেছিলেন যে আমাদের ফিডিক কন্ট্রাক্ট নিয়ে আমাদের খুব একটা দক্ষতা নাই। তো ফলে কী হয়, আমরা দেখা যায় 2-1টা টার্মস অ্যান্ড কন্ডিশনস না বোঝার কারণে $1,000,000 আমাদের চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, যেহেতু আমরা ওটাকে ঠিকমতো ইন্টারপ্রেট করতে পারছি না, ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছি না। সো আমার মনে হয় কন্ট্রাক্ট নিয়ে, স্পেশালি ফিডিক কন্ট্রাক্ট নিয়ে অনেক কাজ করা যেতে পারে। এরপরে আমি যে কথা বলবো, যে ইনোভেশন নিয়ে একটু কথা বলতে গেলে, স্যার যেটা বলেছেন যে ডিজাইন থিঙ্কিং নিয়ে, আসলে আমি একটা আর্টিকেল লেখার চেষ্টা করছি, যেটার নাম হচ্ছে থিঙ্কিংস ফর থিঙ্কিং। থিঙ্কিংস ফর থিঙ্কিং। তার মানে আসলে মার্কেটে যদি আপনারা একটু চোখখান খোলা রাখেন, দেখবেন যে অনেকগুলো থিঙ্কিং কিন্তু খুবই মানে মার্কেটে ডিসরাপশন ক্রিয়েট করছে। তার মধ্যে একটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং, তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং, সিস্টেম থিঙ্কিং। হ্যাঁ, মানে সব জিনিসগুলো ইন্টারকানেক্টেড, শুধু একটা প্রবলেম সলভ করলে সলভ হবে না, আপনি ইন্টারকানেকশনটাকে বুঝতে হবে থ্রু সিস্টেম থিঙ্কিং। লিন থিঙ্কিং, অ্যানাদার ম্যাসিভ থিং, লিন থিঙ্কিং। আমরা কীভাবে ওয়েস্ট রিডিউস করে আমরা কীভাবে অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি। দেন এর সাথে আসছে ল্যাটারাল থিঙ্কিং। ভিজুয়াল থিঙ্কিং ইজ অ্যানাদার বিগ ফ্যাক্টর। ভিজুয়াল থিঙ্কিং, আমরা যারা অ্যাডাল্ট লার্নার, তারা কিন্তু আসলে ভিজুয়াল যদি না হয় তাহলে আমরা মনে রাখতে পারি না। আপনারা যদি দেখেন 1952 ভাষা আন্দোলনের যদি ইয়াগুলো দেখেন, গ্রাফিক মানে ইয়াগুলো দেখেন, দেখবেন যে ওখানে লেখা ক, খ, গ বা ভাষায় শব্দে লেখা বা সেন্টেন্সে লেখা। কিন্তু এখন যদি আপনি বাচ্চাদের গ্রাফিতি দেখেন, জেন জি যারা, দেখবেন যে কথার চেয়ে কিন্তু অনেক বেশি ভিজুয়াল। সবাই দেখেছি না? তার মানে লার্নিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমাদেরও কিন্তু যারা অ্যাডাল্ট লার্নার, তাদের কিন্তু এই ভিজুয়াল থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। ছবি আঁকা, যারা পার্টিসিপেন্ট তাদেরকে দিয়ে ছবি আঁকানো, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা, আমরা যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, আমি হয়তো একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, সরি। সো স্ট্র্যাটেজিক থিঙ্কিং একটা বিষয়। আমরা আসলে দেশের বিভিন্ন স্টাডিজ নিয়ে কাজ করি। আমার একটা ডিসিশন কিন্তু অনেক স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট ফেলে লং টার্ম। যদি আমরা সেই স্ট্র্যাটেজিক থিঙ্কার না হই, লং টার্ম ভিশন যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ডিসিশন মেকিং যেটা রং বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, আমরা একটা শব্দ বলি যে আমরা উই আর নাও লিভিং ইন এ ভুকা ওয়ার্ল্ড। ভোলাটিলিটি, আনসার্টিনিটি, কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাম্বিগুইটি, এটা এখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রা হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা সার্ভাইভ করতে চাই, ভালো করতে চাই, তাহলে আসলে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। সো আমি চাই যে এই থিঙ্কিং রিলেটেড কিছু টপিক আমাদের ট্রেনিংয়ে আসা উচিত। এরপরে আমি যেটা একটু ট্রেনিংয়ের ভিতরে যাব এইভাবে, ট্রেনিংয়ের কিছু মডালিটি চেঞ্জ হয়ে গেছে। যেমন একজন বিখ্যাত ট্রেনিংয়ের নিয়ে কাজ করেন যিনি, নাম হচ্ছে শ্যারন বোম্যান। ওনার একটা টেকনিক আছে, ট্রেনিং ফ্রম ব্যাক অফ দ্য রুম। ট্রেনিং ফ্রম ব্যাক অফ দ্য রুম, TBR। আপনারা একটু করবেন। মানে আমরা আসলে যারা ট্রেনিং নেই, আমরা সবসময় লেকচার বেস ট্রেনিং নেই, কথা বলছি, পার্টিসিপেন্টরা খালি শুনে যাচ্ছে, হ্যাঁ, ফলে কিন্তু ওরা নিতে পারছে না, বোরিং ফিল করছে। তো ট্রেনিং ফ্রম ব্যাক অফ দ্য রুম, সেটা আসলে একটা কনসেপ্ট আছে, 4C বলা হয়। 4C মানে হচ্ছে, প্রথম C হচ্ছে কানেক্ট করা। হ্যাঁ, যেমন আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি যে চেঞ্জ ম্যানেজমেন্ট, আমি আপনাদের একটু জাস্ট ছোট্ট একটা করি। কানেক্ট করা, কোনো একটা কনসেপ্ট যদি বুঝাতে চাই, সেই কনসেপ্টটা খুবই স্মল আকারে বোঝানো কোনো একটা কনসেপ্ট। তারপর হচ্ছে কংক্রিট অ্যাপ্লিকেশন করা, যে কনসেপ্টটা আমি শিখালাম সেটা যারা ট্রেনি তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করা। এবং লাস্ট হচ্ছে কনক্লুশন, আমরা যেটা শিখলাম সেটা যাতে যারা শিখলো তারা যাতে এটাকে আমরা রিফ্লেক্ট করতে পারে, প্যারাফ্রেজ করতে পারে।
হ্যাঁ, বা নেক্সট সে কী করবে সেটা যে এখন থেকে ডিসাইড করতে পারে যে আমি এটা শিখে আমার নিজের প্রফেশনাল লাইফে বা কেরিয়ারে এটা এভাবে ইউজ করব। এটাকে বলে 4C টেকনিক। আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট যে আমরা ট্রেনিংয়ের ভিতরে এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করা। যেমন আমি যদি আপনাদের এখন বলি যে ইনোভেট শব্দটা লিখেন, সবার হাতে ডায়েরি আছে না, যাদের হাতে কলম আছে? ইনোভেট শব্দটা যে লিখতে বলি সবাইকে, আমি চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। সবাই লিখেছে ইনোভেট, যাদের হাতে কলম আছে? সো আমরা আমাদের কিনোট স্পিকারও বলেছেন যে চেঞ্জ হচ্ছে অনলি কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কী হবে আসলে? তো আমরা যদি প্রথমে ইয়াটা বলতেছি যে কানেকশনটা আমি আপনাদের সবাইকে বলছি লিখতে, এরপর যদি আমি এখন বলি যে আপনারা এই লেখাটা যারা ডান হাতে লিখেছেন তারা বাম হাতে লিখবেন, ইনোভেট শব্দটাই বাম হাতে লিখেন, বা যিনি বাম লেফটি উনি ডান হাতে লেখেন। ইজ ইট ইজি অর ডিফিকাল্ট? টাইম কনজিউমিং, চ্যালেঞ্জিং এবং করতেও ইচ্ছা করছে না। তার মানে চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে কনক্রিট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, দেন এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা যদি যখন চেঞ্জ করতে যাবো তখন আসলে নর্মাল চিন্তা করলে হবে না, আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। হ্যাঁ, এরপরে আমি আর দু একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে স্টোরি টেলিং। হ্যাঁ, এটা খুবই দেখবেন যে পপুলার একটা টার্ম। আমাদেরকে আসলে গল্প বলতে হবে। হ্যাঁ, আমরা যদি গল্প না বলি, কনটেক্সটটা না বুঝাই, তাহলে যে ট্যাসিড নলেজ, আমরা নলেজ দুই প্রকার বলি, একটা হচ্ছে এক্সপ্রেসিভ, একটা হচ্ছে ট্যাসিড নলেজ। এই ট্যাসিড নলেজটা কিন্তু আমরা ডিসিমেট করতে পারবো না। হ্যাঁ, পার্টিসিপেন্টকে বুঝাতে পারবো না। এই জন্য গল্প বলাটা খুব ইম্পর্টেন্ট। যে কনসেপ্টটা আপনি বুঝাচ্ছেন সেই কনসেপ্টটা গল্প বলতে হবে, যেটা আপনি কীভাবে করেছেন বা কীভাবে করা হয়েছে। যেমন আমরা সাঁতার শিকার যদি আমরা পড়ি, শুধু পড়াশোনা করি, সেটা হচ্ছে নো হোয়াট, এটা হচ্ছে এক্সপ্রেসিভ নলেজ, আপনি লিখে বললেন, কিন্তু আপনি এইভাবে সাঁতার শিখতে পারবেন না, আপনাকে নো হাউ শিখতে হবে। এই নো হাউটাকে আমরা বলি ট্যাসিড নলেজ, যেটা আসলে গল্প বলে দেখিয়ে প্র্যাকটিক্যালি। এই জন্য একটা শব্দ ট্রেনিংয়ের পাশাপাশি এখন আমরা বলি, সেটা হচ্ছে মেন্টরিং অ্যান্ড কোচিং। নট অনলি ট্রেনিং, আমাদেরকে কোচিং করে হাতে কলমে শেখাতে হবে, একটা হচ্ছে লম্বা সময়ের জন্য মেন্টরিং করতে হবে। সো আমার এইটুকুই বক্তব্য ছিল। ধন্যবাদ সবাইকে। সালাম।